প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, যারা রেডিও সেটের মাধ্যমে আমাদের শুনতে পাচ্ছেন এবং ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের দেখতে ও শুনতে পাচ্ছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের সকলের প্রিয় সমসাময়িক বিষয় নিয়ে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দুরালাপন। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় ব্রেন স্ট্রোক বিষয়ক সচেতনতা এবং প্রতিরোধে করণীয়। আমি আবারও বলছি, ব্রেন স্ট্রোক বিষয়ক সচেতনতা এবং প্রতিরোধে করণীয়। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট চিকিৎসককে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ নাজিমউদ্দিন, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি বিভাগ, এবং ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং সঞ্চালনার দায়িত্বে আছি আমি, ডাক্তার মাইশা ইসলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু জানার থাকে, তাহলে ফোন করতে পারেন এই নম্বরে। আমাদের মোবাইল নম্বরটি হচ্ছে 01511873888। আমি আবারও বলছি 01511873888 এই নম্বরে। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 343.64 মিটার 873 কিলোহার্টজ, FM 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতার অ্যাপস ও ফেসবুক পেজের মাধ্যমে দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনুষ্ঠানটি শুনতে ও দেখতে পাচ্ছেন। আলোচনার শুরুতে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে আসার জন্য। স্যার, আজকে আমাদের বিষয় যেহেতু ব্রেন স্ট্রোক বিষয়ক সচেতনতা ও প্রতিরোধে করণীয়, এই বিষয়ে প্রথমে আমি একটু নাজিমউদ্দিন স্যারের কাছে জানতে চাই যে স্ট্রোকটা বলতে আসলে আমরা কি বুঝছি। ধন্যবাদ মাইশা। স্যার, আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন আগে নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি শ্রোতা বন্ধু। আমার এই রোগের হরমোন বলতে কিছু আমাদের শরীরে একটা গলায় হরমোন হয়েছে, হরমোন। জি, এই কোনো ব্যবস্থা আছে আপনাদের? শ্রোতা বন্ধু, আমাদের আজকের বিষয় স্ট্রোক নিয়ে। আপনার যদি স্ট্রোক বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আর আমরা চেষ্টা করব আপনার হরমোন বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। স্যার, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে স্ট্রোক বলতে আসলে কি বুঝি। হ্যাঁ, খুব ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন। স্ট্রোক বলতে আমরা সাধারণত বুঝি আমাদের যে ব্রেনের সেল আছে, নিউরন, ওটার মধ্যে রক্ত চলাচলটা যদি বন্ধ হয়ে যায়, সেটা হতে পারে রক্তনালী ব্লকের মাধ্যমে বা রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণের মাধ্যমে। তখন যে কোষগুলোর যে ক্ষতি হয়, ওটার কারণে যে লক্ষণগুলো আমাদের পরিলক্ষিত হয়, এটাকে সোজা ভাষায় বলতে গেলে স্ট্রোক বলে। স্যার, স্ট্রোকের কোনো নির্দিষ্ট প্রকারভেদ আছে কিনা, অর্থাৎ আমরা যে রোগীগুলো পাই এদের ক্ষেত্রে আসলে স্ট্রোকের কোনো ভাগ আছে কিনা, তার আগে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আপনার অনুমতিতে। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি শ্রোতা বন্ধু, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমার হাই প্রেশার। শ্রোতা বন্ধু, একটু জোরে যদি বলতেন। আমার তো ব্লাড প্রেশার হচ্ছে জি আজকে 20 বছর ধরে। জি তো প্রেশারটা নিয়ন্ত্রণে আছে না। জি, এইটাই আমার প্রশ্ন। আমি ট্যাবলেট খাই, আমার বয়স হইল 48 বছর। জি শ্রোতা বন্ধু, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। উচ্চ রক্তচাপের সাথে আমরা জানি স্ট্রোকের সম্পর্ক আছে, সেই বিষয়ে আসবো। স্যার, স্ট্রোকের প্রকারভেদ যদি একটু প্রকারভেদটা যদি বলেন, সাধারণত যদি রক্ত নালীগুলো ব্লক হয়ে যায়, সেটাকে ইসকেমিক স্ট্রোক বলে, ক্লটের মাধ্যমে হয়। আর যদি রক্তনালীটা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়, হেমোরেজিক স্ট্রোক বলে। তো 85% সাধারণত ইসকেমিক স্ট্রোক আর 15% সাধারণত হেমোরেজিক স্ট্রোক হয়। স্যার, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম মাইশা, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। শ্রোতা বন্ধু, আপনার নামটা যদি একটু বলতেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আপনাদেরকে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, আপনার কোনো প্রশ্ন থাকলে একটু জানাবেন। হ্যাঁ মাইশা, আপনি ভালো আছেন? জি, ভালো আছি। আমি ব্রেনের কোষগুলো সচল রাখার জন্য কি প্রবলেম আছে আমাদের? জি শ্রোতা, আমাদের স্ট্রোক হয় না বা কোষগুলো সচল রাখার কোনো ত্রুটি আছে?
চমৎকার প্রশ্ন করেছেন শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন। উনি জানতে চেয়েছেন খুব সম্ভবত আগে থেকে স্ট্রোক বোঝার কোনো উপায় আছে কিনা। স্যার, যেটা আমরা বলছি ইসকেমিক স্ট্রোক আর হেমোরেজিক স্ট্রোক, এই ব্যাপারে যদি একটু আমাদের শ্রোতা বন্ধুদের কিছু বলতেন। সো এখন যে প্রশ্নটা করা হয়েছে, আমরা তাহলে কমিউনিটি লেভেলে চিনব কিভাবে? সো এটা সাধারণত আমরা একটা শর্ট অ্যাক্রোনিম দিয়ে চিনি, সেটা হচ্ছে বি ফার্স্ট, যেখানে বি হচ্ছে ব্যালেন্স, ই ফর চোখের আইসাইট। আপনি যদি একটু অনুমতি দিতেন। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সন্দ্বীপ থেকে আব্দুল মালিক বলছি। জি আব্দুল মালিক, আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন স্ট্রোক বিষয়ে। আমার প্রশ্ন হলো, আমার মাঝে মাঝে মাথা ঘুরায় এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তার এমিনারি নেই এবং সিনিয়রন এসব ট্যাবলেট দেয় আর এস্টিমেটেড দেয়, জি তাতেই যায় না। জি, তো এখন এগুলো কন্টিনিউ খাইতে হয়, তো আবার খারাপ লাগে, কিন্তু রোগ তো শেষ হয় না। আবার মাঝে মাঝে মাথার মাঝে গাঁতে জি, এই আর কি। ধন্যবাদ শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো যেটা বলছিলাম, বি ফার্স্টে বি হচ্ছে ব্যালেন্স, ই হচ্ছে চোখ, মানে আই সাইটের প্রবলেম বা চোখে দুটা দেখা বা চোখের একটা ফিল্ডের মধ্যে প্রবলেম হওয়া। আর ফার্স্টের মধ্যে এফ ফর ফেস, মুখটা বাঁকা হয়ে যাওয়া, এটা নোটিস করতে পারা রুগীর লোক। সাথে হচ্ছে আর্মস বা লেগ উইকনেস হওয়া, আর স্পিচ ডিফিকাল্টি, কথা বলতে সমস্যা হওয়া। এই যদি বি ফার্স্ট থাকে, তাহলে টি ফর আর্লি, এই পেশেন্টটাকে আর্লিয়েস্ট 1 থেকে 2 ঘন্টা, হাইয়েস্ট 4.5 ঘন্টার মধ্যে কাছাকাছি স্ট্রোক সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমরা পরামর্শ দিই। সো এক্ষেত্রে ব্লিডিংও যদি হয়, সেক্ষেত্রে ব্লাড প্রেশারটাকে 3 ঘন্টার মধ্যে কমাবে, এটাকে বলে একুইট অ্যান্টিহাইপারটেনসিভ ম্যানেজমেন্ট। আর যদি ক্লট থাকে, তাকে থ্রম্বোলাইসিস করে দিবে, সেটাকে বলে একুইট থ্রম্বোলাইটিক ট্রিটমেন্ট। সো সামটাইম আমাদের বি ফার্স্ট নেগেটিভ থাকে, তখন আমরা বলি গো স্লো। সো সবসময় যে ফাস্ট দৌড়াতে হবে তা না। গো স্লো হচ্ছে কিরকম, জি ফর গেট, ও ফর অপথ্যালমিক বা অকুলার, স্লো মিন্স এস ফর এগেইন স্পিচ স্টান্স, অ্যান্ড এল ফর ল্যাঙ্গুয়েজ অর লিম্স উইকনেস, and O for again orientations বা কনসিয়াস লেভেল কমে যাওয়া, and W for হচ্ছে ওয়েলিংবার্গ বলে, অর্থাৎ ব্রেন স্টেম সেন্টারে এটা বলে আর কি। সো অনেকে আমরা সব বি ফার্স্টের উপরে স্টিক থাকি, এখন আবার গো স্লো বলে। সো এগুলো কমিউনিটি লেভেলে ডক্টর থেকে শুরু করে সবাইকে জানানো লাগবে, এবং ফলে 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে রোগীগুলোকে দেরি না করে আমাদের স্ট্রোক সেন্টারে নিয়ে আসতে পারবে। ধন্যবাদ স্যার। আমি ইসমাইল স্যারের কাছে আসতে চাচ্ছিলাম। স্যার, স্ট্রোকের কারণগুলো আসলে কি হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ মাইশা। স্ট্রোকের স্পেসিফিক কারণ বলাটা একটু কঠিন, তারপরও যেগুলা কমন কারণ, এটা হলো যে হাইপারটেনশন, আমাদের সমাজে এখন প্রেশারের রোগী প্রচুর, ডায়াবেটিস, হচ্ছে স্ট্রেসফুল লাইফ। আপনি যদি একটু অনুমতি দিতেন, একটা কল রিসিভ করে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম। জি শ্রোতা বন্ধু, আপনার নামটা একটু জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আমার নাম হলো মোহাম্মদ মালিক, আমি কোরিয়া থেকে বলছি ম্যাডাম। জি, আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা ম্যাডাম ওই ঠ্যাং ব্যথা করে, ঠ্যাং এবং গিরাগাড়া ব্যথা করে। জি, একটু জানতে চাইছিলাম আর কি। জি, ঠিক আছে শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার, আমরা যেগুলো বললাম, যে ডায়াবেটিস, হাইপারটেনশন আর স্ট্রেসফুল লাইফ, অ্যালকোহল অ্যাবিউজ, স্মোকিং, এগুলো একটা কমন কারণ। আর এর বাইরেও অনেক আমাদের এখন দেখা যাচ্ছে যে ব্লাড পাতলা করার জন্য আমরা কিছু মেডিসিন সবসময় কার্ডিয়াক পারসন বা আমাদের অনেক ধরনের ডিপার্টমেন্ট ইউজ করে, যে ব্লাড যেগুলো পাতলা করে, অ্যান্টিপ্লেটলেট ড্রাগগুলো, ক্লোপিডোগ্রেল, অ্যাসপিরিন, এগুলো। আর কিছু কনজেনিটাল ডিজিজ থাকে, কিছু ভাস্কুলাইটিস থাকে, কিছু ভাস্কুলোপ্যাথি থাকে, রক্তনালীর অ্যাবনরমালিটি, এইসব কারণে আপনি স্ট্রোকটা হতে পারে। ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আমার একটা বাচ্চা আমাকে কিভাবে সারবো? ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার প্রশ্নের জন্য। যদিও আজকে আমরা আলোচনা করছি স্ট্রোক নিয়ে। স্যার, হ্যাঁ, সো চোখে দেখার যদি তারতম্যগুলো হয়, যেমন চোখের পাতা পড়ে যাওয়া, চোখের ডাবল দেখা,
চোখের যদি যে ফিল্ডটা আছে যে সামনের দিকে ওই ফিল্ডটা যদি সম্পূর্ণরূপে না দেখা গিয়ে আংশিকভাবে দেখা যাওয়া, হাত পায়ের দুর্বলতা, কথা বলার সমস্যা, এগুলো দিয়ে সাধারণত স্ট্রোক বোঝা যায়। এবং এটা সাডেন অনসেট হবে, খুব দ্রুত। কিছুক্ষণ আগেও পেশেন্ট ভালো ছিল এবং ইসমাইল স্যার যেটা বলেছেন সেটাই থাকবে, যেমন পেশেন্টের ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, একটু লিপিড থাকতে পারে, অথবা সে অন্য কোনো ওষুধ খাচ্ছে। এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে সাধারণত অ্যাডাল্ট পেশেন্টদের স্ট্রোক হয়। স্যার, ইসমাইল স্যারের কাছে আসছিলাম। স্যার, একটা প্রশ্ন আমরা পেয়েছি যে আসলে দূর থেকে যখন কেউ যে গ্রাম যারা থাকে আসলে স্ট্রোকের ক্ষেত্রে তাদের কিভাবে এই ঝুঁকিপূর্ণ জিনিসটা তাড়াতাড়ি কমিয়ে আনা যায়, কারণ সেখানে তো অনেক দেখা যায় অনেক আধুনিক চিকিৎসা এখনো পর্যন্ত পৌঁছায়নি। তো যারা গ্রামে থাকে তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? ধন্যবাদ। একটা হলো নাজিম স্যার তো অলরেডি বলছেন যে কি কি লক্ষণ দেখা গেলে বোঝা যাবে যে স্ট্রোক করছে। আমাদের একদম এখন বাংলাদেশের মানুষ যতটুকু সচেতন, একটা মানুষের এক পাশে মুখ বাঁকা হয়ে গেলে অথবা এক সাইড প্যারালাইসিস হয়ে গেলে সবাই বুঝে যে এটা স্ট্রোক করছে। মানে এইটুকু সচেতনতা আমার মনে হয় আমরা গ্রাম লেভেলে পৌঁছাতে পেরেছি। এটা এইটুকু দেখা গেলে আমরা দ্রুততম সময়ের মধ্যে ওনাকে হসপিটালাইজ করব। তাৎক্ষণিক চিকিৎসার ক্ষেত্রে কি কোনো না, তাৎক্ষণিক হলো একটা আমাদের গ্রাম ডাক্তার বা উপজেলা লেভেলে যদি নিয়ে আসে, দেখা গেল যে যদি প্রেশার বেশি থাকে তাহলে প্রেশারটা কন্ট্রোল করার জন্য চেষ্টা করবে। আর যদি ডায়াবেটিস দেখা গেল যে ওই সময় আনকন্ট্রোল আছে, সেটা চেষ্টা করতে পারে। আবার অনেক পেশেন্টের কিন্তু একটা তো বুঝতে পারে যে হলো, অনেক আছে যে ঘুমালো ভালো অবস্থায়, ঘুম থেকে উঠে দেখলো যে তার একটা হাত প্যারা, এর মধ্যে কিন্তু অনেকটুকু টাইম চলে যায়। আর এখন যে কমিউনিকেশন আমাদের সিস্টেম বাংলাদেশে, আমরা যদি দ্রুত সময়ের মধ্যে আমরা হসপিটালে পৌঁছাতে পারি, টার্সিয়ারি লেভেল হসপিটালগুলো, মেডিকেল কলেজগুলোতে, মেডিকেল কলেজ এখন বাংলাদেশে যেগুলো আছে সবগুলোতেই মোটামুটি আমাদের নিউরোলজিস্ট আছে, নিউরোসার্জন আছে বা স্ট্রোক ফিজিশিয়ান আছে। যদি নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় যে ওনার দ্রুততম সময়ে চিকিৎসাটা শুরু করতে পারবে। অন দ্য ওয়েতে যদি খিচুনি হয়, খিচুনির কিছু ম্যানেজমেন্ট আছে সেগুলো দিবে। স্ট্রোকের রোগী সাধারণত খুব কমই খিচুনি হয়, আর বাকি আমার মনে হয় অন দ্য ওয়েতে ম্যানেজ করা মতো বিষয় খুব কম আর কি। স্যার, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি শ্রোতা বন্ধু, আপনি ভালো আছেন? জি জি শ্রোতা বন্ধু, আমাদের আজকের বিষয় স্ট্রোক। আপনার স্ট্রোক বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে। জি জি, আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি করতে পারেন। জি জি জি, প্রশ্ন থাকলে শ্রোতা বন্ধু প্রশ্ন করতে পারেন আপনি এখানে সরাসরি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। জি 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 জি, শুনতে পাচ্ছি। আমি মেডিকেল কলেজ মেডিকেল একটা বড় ডাক্তার, উনি শুনলে মনে হয় ডাক্তার মোয়াজ্জেম হোসেন। ওনার কাছ থেকে চিকিৎসা করে আমি 12 বছর ধরে প্রশ্নটা আসলে কোনো স্পেসিফিক প্রশ্ন, কিছু একটা হয়তো ঘটনা সম্পর্কে বলছিলেন, লাইনটা কেটে গেছে। নাজিমুদ্দিন স্যারের কাছে আসতে চাচ্ছিলাম যে স্ট্রোকের আসলে ঝুঁকিতে কারা সব থেকে বেশি থাকে, কাদের ক্ষেত্রে? এবং আমাদের দেশে স্পেশালি যেগুলো গ্রাম অঞ্চলে দেখা যায় আসলে ধূমপান অথবা মদ্যপানের ব্যাপারটা খুবই কমন, এই ক্ষেত্রে আসলে স্ট্রোকের ঝুঁকিটা কত বেশি থাকে স্যার? তার আগে একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি যদি আপনি অনুমতি দিতেন। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? চট্টগ্রাম জেলা সন্দ্বীপ থানা ইউনিয়ন পরিষদ থেকে সাইফুল ইসলাম বলছি। জি, সাইফুল ইসলাম আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আমার বয়স হয়েছে 80 বছর, জি। আমার চোখের পর্দাটা নিজের থেকে নেমে গেছে, বুঝলেন? জি। এটা কি ব্রেন স্ট্রোকের কারণে হচ্ছে কিনা, আর এটা শরীরটা চিকিৎসা করতে হলে বিনা বলছি চট্টগ্রাম মেডিকেলে করা যাবে কিনা একটু বলবেন। শ্রোতা বন্ধু, আপনার কি আগে থেকে প্রেশারের সমস্যা কিংবা ডায়াবেটিসের সমস্যা, এই ধরনের কোনো সমস্যা আছে? না না, এগুলো তো নরমাল আছে, বুঝলেন? আমি কয়েকবার একটু নরমাল আছে। জি জি শ্রোতা বন্ধু, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। স্যার, ঝুঁকির ব্যাপারে আমরা বলছিলাম। প্রশ্নটা শুনে বোঝা যাচ্ছে হি ইজ এন 80 ইয়ার্স ওল্ড ইয়ং ম্যান এবং বয়সের সৌন্দর্য হচ্ছে ওনার, এটা স্ট্রোক না।
বয়সের সৌন্দর্য হচ্ছে চোখের পাতাটা পড়ছে, এটা বয়সের কারণে হচ্ছে। স্ট্রোক হলে উনি তাগড়া ভাবে কথা বলতে পারতেন না। আর যেটা বলছিলাম, কিছু কিছু রিস্ক হচ্ছে মডিফাই করা যায়, যেমন স্যার বলেছেন প্রেসার, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, কোলেস্টেরল, হার্টের যদি ডিফেক্ট থাকে, হৃদয়ের যদি ডিফেক্ট থাকে, সেগুলো যেগুলো মডিফাই করা যায় না, যেমন হচ্ছে যে ছেলে মেল জেন্ডার, তারপর হচ্ছে যদি বয়স 50-র উপরে হয়, আবার চেঞ্জ করা যায়, যেমন স্মোকিং, অ্যালকোহল, এগুলো। সো এগুলো হচ্ছে মোদ্দাগত রিস্ক ফ্যাক্টর, কিন্তু অনেকগুলো স্ট্রোক 5 to 10% কোনো রিস্ক ফ্যাক্টর ছাড়াও হয়। সো এই ধরনেরও হয়। তো এখন নিয়ম কানুনগুলো মানতে হবে। প্রেশার থেকে প্রেশার কন্ট্রোল, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল, নিয়মিত হাঁটাচলা করতে হবে, 30 মিনিট করে করে সপ্তাহে 3 দিন হাঁটতে হবে, অ্যারোবিক এক্সারসাইজ বলে ঘাম হয় মতো হাঁটতে হবে, ডায়েটটাকে কন্ট্রোল করতে হবে, মেডিটেরিয়ান ডায়েট বলে, ভূমধ্যসাগরীয় ডায়েট, সেগুলোর মধ্যে সবজি বেশি থাকবে, মাছ মাংস সপ্তাহে 3 বার খাবে, এরকম মাংসের সাইজটা হবে কিরকম, ম্যাচ বক্সের সাইজের সমান। ওকে, সো এই ধরনের একটু মাছ মাংসগুলো একটু সামুদ্রিক মাছ হবে, যেমন যেহেতু আমরা চিটং এ আছি, আমরা এটা ইজিলি পেয়ে যাই। লবণটাকে একটু কন্ট্রোল করবে, ড্যাশ ডায়েট বলে ওটাকে। ফলে এই নিয়ম কানুনগুলো মানলে স্ট্রেসফুল লাইফটা, মোবাইলটা একটু কম অ্যাভয়েড করবে, 9টা থেকে 9:30-র মধ্যে ঘুমায় যাবে, সকালবেলা উঠবে, উঠে একটু হাঁটবে, এই নিয়ম কানুনগুলো মানলে দেখা যাচ্ছে যে চিটং এর মানুষের স্ট্রোক হওয়ার কথা না। কিন্তু স্যার ওই গরুর মাংস থেকে তো একটা হওয়ার সুযোগ থাকতে পারে। না, এটা হলো হাইপার কোলেস্টেরোলেমিয়া, যেটা বা রক্তে কোলেস্টেরল মাত্রা বেশি থাকলে এই স্ট্রোকের ঝুঁকিটা বাড়ে। এইটা হচ্ছে যে আমাদের ব্লাড ভেসেল গুলোকে নেরু করে ফেলে। তো আমাদের চিটং এর মানুষ যেহেতু গরুর মাংসের প্রতি ফ্যাসিনেশনটা অস্বাভাবিক, তো এটা অনেকগুলো স্টাডি হয়েছে অলরেডি আমাদের এখানে, যে চিটং মেডিকেল কলেজে কার্ডিওলজি ডিপার্টমেন্ট প্রতি বছরই কয়েকটি স্টাডি করে। তো ওখানে দেখা যাচ্ছে যে আমাদের তুলনামূলকভাবে কোলেস্টেরলের পরিমাণটা বেশি, যার কারণে কার্ডিয়াক অ্যাটাকের ঝুঁকিটাও বেশি, সাথে এই রক্ত নালী জমাট বাঁধা জনিত যেটা ইসকেমিক স্ট্রোক, ওটার ঝুঁকিটাও আমাদের চিটংয়ে একটু বেশি থাকে। স্যার ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্ন আছে স্যার, আপনার কাছে জানতে চাচ্ছি, স্ট্রোকের ক্ষেত্রে আসলে যে রোগীর স্ট্রোক হয়ে গেছে, এই ক্ষেত্রে সার্জারির কোনো ভূমিকা আছে কিনা? তার আগে স্যার একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি আপনার অনুমতি নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু। জি, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি জি চিটাং মেডিকেলে একটা বড় ডাক্তার আমার জি আমি 4 বছর ধরে এটাকে এক নাগারে জি আমার কোনো সাইড এফেক্ট করে কিনা এটা আমি ডাক্তার কাছে পরামর্শ দেব। আমি বলে দিই। খুব ভালো প্রশ্ন। আপনি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের 5 থেকে 10 টাকা দিয়ে নিউরোলজি ওপিডি বা মানসিক মুড ক্লিনিক ওপিডি থেকে একটা টিকিট নিয়ে দেখালে সমাধান হয়ে যাবে, স্যাররা সমাধান করে দিবেন। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, যে স্ট্রোক হয়ে গেছে, তাহলে এখন এটার সার্জারির রোল আছে কিনা? স্ট্রোক, স্যার একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগ্রাবাদ থেকে বলছি, আমার নাম হচ্ছে হাসান। জি জি শ্রোতা বন্ধু, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আসলে তোমাদের একটা অনুষ্ঠান উপভোগ করছি, আমি শুভেচ্ছা জানাই বাংলাদেশ চট্টগ্রামকে এবং আপনি সহ যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ শ্রোতা বন্ধু। জি আমি দেখলাম বিভিন্ন ফেসবুকে যারা এসএমএস পাঠাচ্ছে, অনেকে দেখা যায় যারা ঘুমবার আগে খুব ভালো ছিল, ঠিক আছে, জি, কিন্তু সকালে দেখা গেল তার ওনার কোনো হয়তো স্ট্রোক করছে, মারা গেছে। এটা কি জন্য হয়? ধন্যবাদ শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনার। জি, অনেক আমি ঘুমালাম, জি সকালে আমি দেখা গেল আমি নাই। জি জি শ্রোতা বন্ধু, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, আমাদের সাথেই থাকুন। খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা আগে স্যার আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, যে সার্জারির রোল আসলে। হ্যাঁ, আচ্ছা, স্ট্রোক হয়ে গেল, আমরা বলি যে এখন এভরি মিনিট কাউন্ট, মানে আপনাকে এই স্ট্রোক করার পরে প্রথম 1-2 ঘন্টার মধ্যে আমরা যে কাজগুলো করি, এটাই হচ্ছে মূলত চিকিৎসা। এই রোগীটা মানে ওর পুরনো জীবনে ফিরতে পারবে কিনা,
তার লাইফটা কিরকম থাকবে, নাকি সে স্ট্রোকের কারণে মারা যাবে বা স্ট্রোকের কারণে সে একটা ডিজেবল লাইফ লিড করবে, এটা টোটালি ডিপেন্ড করে প্রথম 2-1 ঘন্টার মধ্যে আমরা যেটা করতে পারি এটার উপর। স্ট্রোকের চিকিৎসা শুধু সার্জারি এককভাবে রোল না, এখানে আমাদের নিউরোলজিস্টের অনেকগুলো কাজ আছে, নিউরো সার্জনের কাজ আছে, নিউরো রেডিওলজিস্টের কাজ আছে, এবং সাথে পোস্ট স্ট্রোক রিহ্যাবিলিটেশন আমাদের যারা ফিজিয়াট্রিস্ট আছে, ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট আছে, ওনাদের অনেকগুলো কাজ আছে। তো এক্ষেত্রে আমাদের দেশে কম্বাইন্ড একটি স্ট্রোক সেন্টার এটা কিন্তু কোথাও এখনো এস্টাবলিশড হয়নি। তো সার্জারির রোল একটা হলো যে ইসকেমিক স্ট্রোকে অনেকগুলো সার্জারি রোল আছে, হিমোরেজিক স্ট্রোক হলে অনেক সার্জারি রোল আছে। ইসকেমিক স্ট্রোকে আমরা যদি দ্রুততম সময়ের মধ্যে আসতে পারে তাহলে থ্রম্বোলাইসিস করতে পারে, আর একটু দেরি হইলে থ্রম্বেক্টমি করা যায় যদি বড় একটা থ্রম্বাস থাকে, বা অনেক সময় ব্রেন অনেক বেশি ফুলে গেছে স্ট্রোকের কারণে, বড় একটা রক্ত জমাট বাঁধার কারণে অনেকগুলো ব্রেনের বড় একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্রেন ফুলে গেছে, সেক্ষেত্রে আমরা ডিকম্প্রেসিভ ক্রেনিয়েক্টমি বলি, মাথার খুলিটা খুলে ফ্রিজে রেখে দিই, পরবর্তীতে আল্লাহ যদি রোগীকে হায়াত দেয় পরে আমরা সেটা আবার রিপ্লেস ওনার মাথাতেই আবার পুনঃস্থাপন করে দিতে পারি। আবার অনেক রোগী আছে যে কিছুদিন পর স্ট্রোক করে, ক্রনিক স্ট্রোক, তাদের রক্তনালীগুলো এই যে কোলেস্ট্রলের কারণে জমে যায়, জমাট বেঁধে যায় রক্তে, তো তাদেরকে আমরা বাইপাস করে দিতে পারি, এটা একটা সার্জারির বড় একটা রোল। যে রক্তনালীগুলো ভালো আছে সেটার সাথে যেগুলো জমাট বেঁধে গেছে তার উপরে গিয়ে আর হলে স্ট্রোক হিমোরেজিক যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্লাড ক্লটগুলো বের করে দেওয়া, অথবা ব্রেনকে স্পেস করে দেওয়ার জন্য শুধুমাত্র ডিকম্প্রেসিভ পেনিক্টমি করে দেওয়া, অথবা মিনিমাম ইনভেসিভ আমরা এখন অপারেশনগুলো করি, এন্ডোস্কোপ দিয়ে ব্লাডটা নিয়ে আসি ছোট একটা ছিদ্র করে, ওটা করতে পারি। আরেকটা হলো বাচ্চাদের ক্ষেত্রে অনেকগুলো স্ট্রোক হয় যেটা আমরা ইগনোর করি, অথবা অনেকগুলো কারণে এই স্ট্রোকটা মিস হয়ে যায়। ছোট বাচ্চাদের স্ট্রোক হয় ময়া ডিজিজ বলে, একটা বাংলাদেশে আগে খুব বেশি পাওয়া যেত না, এখন একদম ইনভেরিয়েবলি পাওয়া যাচ্ছে, ওদের ক্ষেত্রেও এই যে বাইপাসের একটা বড় একটা রোল আছে। ধন্যবাদ স্যার। আমি একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সঙ্গে থেকে মানিক বলছি। জি শ্রোতা বন্ধু। আমি ওই ফাতলি হসপিটালে ডাক্তার কামরুল ইসলামের কাছে যাইয়া আমার চোখ অপারেশন করেছিলাম। জি। অপারেশন করাইবার পরে আমি আগে যা দেখতাম অপারেশন করাইবার পরে তাও দেখি না। উনি আমাকে ঘুরে ঘুরে ড্রপ লেগে আপনি দেখবেন 1 মাস অপেক্ষা করছি, কিছুই দেখি না। পরে আরেক ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার নোমান সাহেবের কাছে গেলাম হাই হসপিটালে। উনি বললো যে আপনার চোখে তো গ্লুকোমা, এবং গ্লুকোমার চিকিৎসা না করে আপনার চোখের মধ্যে লেন্স লাগাই দিচ্ছে, এমন তো আমাদের করার কিছু নেই। আমার এখন গ্লুকোমার চিকিৎসাটাকে না করে উপর দিয়ে লেন্স বসাই দিচ্ছে। এখন আমি চোখে কিছু দেখি না, ব্যবসা দেখি, আমি খুব কষ্ট করতেছি। এখন স্যারের কাছে যে প্রশ্ন, আমার এখন কি করা উচিত, কি করতে হবে, আমি একটু শিখতে চাই। ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার প্রশ্নের জন্য। আমরা যদিও আজকে স্ট্রোক নিয়ে কথা বলছিলাম, স্যারের কাছে আসছিলাম, একটা প্রশ্ন আমরা পেয়েছি, ঘুমালে যেটা হয় যে একজন মানুষ খুব সুস্থ স্বাভাবিক সে ঘুমালো এবং দেখা গেল হচ্ছে পরের দিন সে নাই, এই ক্ষেত্রে কি আসলে স্ট্রোকের কোনো ভূমিকা থাকতে পারে না, এই ব্যাপারে যদি একটু বলতেন। এটা ইসমাইল স্যার আসলে বলেছেন, এটাকে বলে হচ্ছে স্ট্রোক ইন অ্যাওয়েকেনিং। আমরা যখন ঘুমাতে যাই তখন সকালবেলা, তাহলে অ্যাভয়েড করা যাবে কিভাবে? অ্যাভয়েড করা যাবে সাধারণত দেখা যাচ্ছে আমরা ওষুধগুলো দুপুরে, রক্ত পাতলা করার ওষুধগুলো দুপুরে বা সকালে খাই, ফলে ওদের হাফ টাইম অর্থাৎ কার্যকারিতাতে দেখা যাচ্ছে সকালবেলা, ভোরবেলা 3টা-4টার দিকে আর থাকে না। সেজন্য ইউজুয়ালি রক্ত পাতলা করার ওষুধগুলো খেতে বলে এখন রাতে। আর HMG-CoA রিডাক্টেজ যে এনজাইমটা আছে এটা স্ট্যাটিনের উপর কাজ করে, এটার উপর তো দেখা যাচ্ছে যে স্ট্যাটিনের যে ওষুধটা আমরা খালি পেটে রাতে খেতে বলি। আর জিনিসটা হচ্ছে যে এরকম যখনই কোনো স্ট্রোকের ব্যাপারটা থাকবে, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপার, তো যখন পেশেন্টের লিম্বসগুলো উইক হয়ে যাবে বা এমন কোনো ডিভাইস হয়তো অ্যাপস আমাদের ইঞ্জিনিয়ার ছোট ভাইরা ব্যবহার করতে পারে যেটা অ্যালার্ম সিস্টেম অ্যাক্টিভেট করবে যখনই আমাদের বিলাপ পার্সনরা কি তার, কারণ এটা কিন্তু মেজার করা যায় কি EMG সারফেস ইলেকট্রোড দিয়ে করা যাবে, কিন্তু যারা শুনছেন ওনাদেরকে আমি বলবো যে এই ধরনের একটা ডিভাইস করলে এটা হয়তো বাংলাদেশে একটা ট্রেডমার্ক অ্যাচিভমেন্ট হবে। ধন্যবাদ স্যার। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজকে আলোচনা করছি ব্রেন স্ট্রোক বিষয়ক সচেতনতা ও প্রতিরোধে করণীয় এই বিষয়ে।
আপনাদের কোনো প্রশ্ন থাকলে কল করতে পারেন এই নম্বরে 01511873888। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 343.64 মিটার 873 কিলোহার্টজ, FM 88.8 মেগাহার্টজ। স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, আসলে স্ট্রোকের রোগীর ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে একজন রোগীর স্ট্রোক হওয়ার আগে কি কি পরীক্ষা নিরীক্ষা করালে আমাদের জন্য ভালো হয়, অথবা কোন কোন বিষয়গুলো আসলে একদম স্পেসিফিক খেয়াল রাখতে হবে যে না এই রোগীর ক্ষেত্রে অদূর ভবিষ্যতে স্ট্রোক হতে পারে, যেন আমরা আগে থেকে একটু সচেতন হতে পারি? স্ট্রোকের ঝুঁকির তো নির্দিষ্ট বেশ কয়েকটা প্যারামিটার বা এদের অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর তো আমরা সবাই মোটামুটি জানি, যে ডায়াবেটিস, আগে মানুষ মনে করতো যে প্রেশারের কারণে বেশি স্ট্রোক হয়। রিসেন্ট যে স্টাডিগুলো সেগুলোতে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের কারণে স্ট্রোকের পরিমাণ বেশি হয় হাইপারটেনশনের তুলনায়। তো আরেকটা হলো হাইপার কোলেস্টেরলেমিয়া আছে, ওবেসিটি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যালকোহল এবং স্মোকিং, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো যাদের ওজন বেশি তারা তো ওজন কমাবেই, এটাতে কোনো ছাড় নাই। ওবেসিটিকে বরঞ্চ এখন ক্যান্সার হিসেবে ট্রিট করে, এটা তো ক্যান্সারের মতো একটা রোগ যেটা আমরা সবাই হয়তো ইনভেরিয়েবলি ক্যারি করে যাচ্ছি, হেলথ কনসাসনেস আমাদের খুব কম। তো ওবেসিটিটা কমাতে হবে। আর ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্ট্রল, এই তিনটা জিনিস আমরা আমাদের দেশে হেলথ চেক আপটা খুব বেশি আমরা এনকারেজ করি না। খুব কম মানুষই ইয়ারলি বা 6 মান্থলি হেলথ যে চেক আপগুলো করে। তো যাদের এরকম ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, হাইপার কোলেস্টেরলেমিয়া আছে, তাদের জন্য একটা পরামর্শ হলো যে অ্যাটলিস্ট 6 মান্থ ইন্টারভেলে এই টেস্টগুলো করে নেবেন ওনারা। স্যার, স্ট্রেসের যেটা আমরা এখন তো সবচেয়ে বেশি সবাই অনেক বেশি দেখা যায় স্ট্রেস কিংবা যেটা মানসিক চাপ, যেটা এই ক্ষেত্রে কি আসলে স্ট্রোকের সাথে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, অবশ্যই। এটা স্ট্রেস তো স্ট্রোকের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অনেক বড় ফ্যাক্টর বরঞ্চ। দেখা যাচ্ছে যে নাজিম স্যার অলরেডি বলছেন যে কিছু মানুষ আছে যাদের কোনো কারণ ছাড়া স্ট্রোক হচ্ছে, কোনো অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর নাই, তারপর হচ্ছে। তো এদের মধ্যে একটা বড় অংশ হলো যারা আপনার স্ট্রেসে আছে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। এটা হলো পার্সোনালিটি টাইপের সাথে রিলেটেড, যে কিছু মানুষ সে নিজে নিজে চাপা বলে, আমাদের দেশে আমাদের এলাকা ওদেরকে বুতুরাগ বলে, যে সে নিজের ক্ষোভটা নিজের মধ্যে রাখলো, বলতে পারলো না, প্রকাশ করতে পারলো না। এইসব কারণে এই যে স্ট্রেসের কারণে তার এই যে স্ট্রোকের ঝুঁকিটা বাড়ে। তো আমরা এটার জন্য বলি যে একদম এই টাইমলি ঘুমাতে যাওয়া, এবং হলো সকালবেলা উঠে যদি 30 মিনিট এভারেজ অন্তত 3 দিন যদি সপ্তাহে হাঁটতে পারে, এগুলো কিন্তু স্ট্রেসকে রিলিভ করে অনেক বেশি। ধন্যবাদ স্যার। স্যারের কাছে আসছিলাম, ওয়ার্ল্ড স্ট্রোক ডে সম্পর্কে যদি একটু বলতেন। 29শে অক্টোবর আমরা জানি ওয়ার্ল্ড স্ট্রোক ডে ছিল, একটু এই ব্যাপারে যদি একটু আলোকপাত করতেন স্যার। হ্যাঁ, মায়েশাকে অনেক ধন্যবাদ ওয়ার্ল্ড স্ট্রোক ডে কে মনে রাখার জন্য, আমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য। এটা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন, সুইজারল্যান্ড ওদের হেড অফিস 2004 সালে শুরু করে। এবং স্যার যেটা বলেছেন, ওদের এবারে থিম ছিল হচ্ছে যে মিনিট ম্যাটার্স, এবং উনি খুব ভালো করেই বলেছেন। সো মিনিট ম্যাটার্স দিয়ে আমি কিছু নিউমেরিক্যালস বলি। সেটা হচ্ছে যে একটা স্ট্রোক করলে একটা মানুষের ব্রেনের 3 বছরের বয়স বেড়ে যায়, অর্থাৎ তার বয়স ছিল 63, একটা স্ট্রোকের পর তার ব্রেন এজ হয়ে যাবে 66। সো 2 মিনিটের যদি স্ট্রোককে একুইট ম্যানেজমেন্ট দেওয়া না হয়, অর্থাৎ প্রেশারটা কমানো না হয়, অথবা থ্রম্বোলাইসিস করা না হয়, তাহলে 60 বিলিয়ন নিউরোনাল ড্যামেজ হয়। আপনি যদি ফিগারগুলো দেখেন সব কিন্তু 369 এর মধ্যে, নিউমেরিক্যালস অফ 3। হ্যাঁ, তারপর যদি 60 সেকেন্ডের মধ্যে পৃথিবীর গ্লোবালি একজন করে স্ট্রোক হচ্ছে, এবং 30 করে পেশেন্ট মারা যাচ্ছে। সো এরকমই, এবং 50%, 2/3 অফ দ্য পেশেন্টস কখনো তার কর্মক্ষেত্রে আসতে পারে না। আর তাহলে বিশাল একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে ওইটাতে। এক হচ্ছে জব চলে যায়, 2 নম্বর হচ্ছে তার পিছনে ফিজিওথেরাপি, ওষুধ প্রচুরের জন্য টাকা। ফলে খুব হরিবল একটা সিচুয়েশন। অ্যাকুইট ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে একটু মজার একটা জিনিস বলি, গরু মাংসের রিলেটেড। সেটা হচ্ছে যে গরু নিজে ঘাস খায়, ও কখনো জিমে যায় না, ও স্বাস্থ্যবান থাকে, ওর কখনো স্ট্রোক হয় না। ঠিক আছে, গরু মাংস মানুষ খায়, জিমে যায় স্বাস্থ্য রাখার জন্য, তার স্ট্রোক হয়।
জি স্যার। সো এখানে একটা জিনিস হচ্ছে যে রক্তনালীর ঝামেলার জন্যই গরুর রক্তনালী আমাদের ব্রেনের যে রক্তনালীর যে একটা পার্থক্য আছে ওটার জন্য আমরা আপনি কখনো গরুকে দেখবেন না এক পাশে উইকনেস নিয়ে হাঁটতেছে। জি স্যার। সো এটা একটা সুতরাং চিটাঙের মানুষ গরু খাবে এবং সচেতন হবে এটা আর কি। স্যার এখানে একটা জিনিস জানতে চাচ্ছি যে কারো স্ট্রোক হয়ে গেল এবং আমরা তো জানি স্ট্রোকে আসলে দেখা যায় এক পাশ কিংবা উভয় পাশ রোগীর অবশ হয়ে যায় যেটা বলছিলেন, সম্পূর্ণভাবে কি এটা আসলে ভালো হওয়ার কোনো সুযোগ কি আছে এই ধরনের রোগীর ক্ষেত্রে? আসলে টাইমলি যদি ম্যানেজমেন্ট দেয়া হয় স্যার তো এবং আমরা রিসেন্টলি দেখাইছি আমরা বেশ কয়েকটা স্ট্রোক ডেতে জি স্যার। বেশ কয়েকটা কেস আমরা এরকম দেখাইছি। এই স্ট্রোক ডে 28 তারিখে প্রোগ্রাম করলাম, আমরা 29 তারিখে প্রোগ্রাম করলাম, 30 তারিখে করলাম। আপনি টাইমলি আসলে একদম মানে তার যে স্ট্রোক হয়েছে, প্যারালাইসিস হয়ে গেছে, 2 ঘন্টা পরে দেখবেন যে পেশেন্ট খুবই ভালো, আবার সোজা হাইটে চলে যাচ্ছে। আমি একটা এরকম রিক্সাওয়ালার থ্রম্বেক্টমি করছিলাম, যে যে সে আসলো রিক্সা চালাতে চালাতে হঠাৎ করে তার প্যারালাইসিস হয়ে গেল, সবাই ধরে টরে ইমার্জেন্সি নিয়ে আসলো। আমরা চিকিৎসা স্ট্রোকের করলাম যে সিটি স্ক্যানে কিছুই নাই, তারপর আমরা ধরে নিয়েছি যে এটি স্ট্রোকে করছে। তো থ্রম্বেক্টমি করে দিলাম, আবার 2 ঘন্টা পরে রোগী হেঁটে হেঁটে আবার স্বাভাবিক হাঁটবে। আমাদের প্রবলেম হয় যে আমরা তো গ্রামে ধরে স্ট্রোক করলো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেল, ওখানে কিছু চিকিৎসা নিল, তার মধ্যে গাড়ির ব্যবস্থা নাই, যোগাযোগের অনেক সমস্যা, ওখান থেকে আবার রেফার করলো, আস্তে আস্তে হয়তো রাতে 2টা-3টা বেজে গেছে, ওই সময় আমাদের স্ট্রোক টিম রেডি নাই। তো এইসব কারণে আমরা প্যারালাইসিসটাকে আসলে প্রিভেন্ট করতে পারি না, কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। টাইমলি চিকিৎসা দিলে প্রিভেন্ট করা একদম 100% প্রিভেন্ট করা এটা, বা ওকে আবার ভালো করে দেওয়া এটা সম্ভব, শুধু টাইম। আমরা টাইমকে গুরুত্ব দিচ্ছি। হচ্ছে অনেক পরে আসে, এটা কিন্তু খুব কমন, এবং এটা শিক্ষিত মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঠিক আছে একটু পর্যায়ে 6 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর আসে না। এটাতে রোগীদের যতটুকু না আপনার মানে লেকিংস থাকে, আমরা রাষ্ট্রীয় ভাবেও কিন্তু ওনাদেরকে মানে সাপোর্ট গুলা দিতে পারে। অনেক রোগী তো চিটাং শহরে স্ট্রোক করলো, 1 ঘন্টার ভিতরে আমাদের কাছে চলে আসছে, কিন্তু আমরা ওনাদেরকেও তো চিকিৎসা দিতে পারতেছি না। তো স্ট্রোকের জন্য সরকারিভাবে কাজ করতে হবে, এবং অ্যাটলিস্ট যেগুলো বিভাগীয় পর্যায়ে যে মেডিকেল কলেজগুলো এবং আমাদের যে বিশেষ যে হাসপাতালগুলো আছে, পিজি হাসপাতাল বা নিউরোসায়েন্স হাসপাতাল, এরকম হাসপাতালগুলোতে স্ট্রোকের রোগীর জন্য সার্বক্ষণিক টিম লাগবে, এবং রোগী আসার সাথে সাথে চিকিৎসা শুরু করতে হয়। আমরা বলি 4.5 ঘন্টার পরে তো আর আমরা এই যে আইভি যে থ্রম্বোলাইসিস সেটা তো করতে পারি না 4.5 ঘন্টা। তাহলে রোগীকে মিনিমাম 3 ঘন্টার মধ্যে আসতে হবে, তার সিটি স্ক্যান করতে হবে, তার কিছু ব্লাড পরীক্ষা করতে হবে, তাকে এই ড্রাগের জন্য প্রিপারেশন করতে হবে, এই টাইমগুলো সব মিলে 4.5 ঘন্টা। তো আমাদের তো এই ফ্যাসিলিটিস সরকারিভাবেও নাই, আমরা প্রাইভেটলিও খুব বেশি আমরা এখানে অ্যারেঞ্জ করতে পারি না, যতটুকু আছে সেটুকু আমরা ইউটিলাইজ করতে পারতেছি না। এই জন্য সরকারকেও আগে আসতে হবে, আমাদের সাধারণ মানুষদেরকেও সচেতন করতে হবে যাতে দ্রুত সময়ের মধ্যে আসে এবং টাইমলি জায়গা মতো যাতে আসে। মানে অমুক একটা সেন্টার আছে, অমুক ডাক্তারের কাছে গেলে সময় মতো চিকিৎসাটা পাচ্ছে, এই জিনিসটাও কিন্তু প্রচার করতে হবে। জি স্যার, ধন্যবাদ স্যার, খুব চমৎকার ভাবে বলার জন্য। স্যার একটা কল নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগ্রাবাদ থেকে বলছি, আমি হাসান বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল, আপনি এর আগে আমি প্রশ্ন করেছিলাম। জি, আমরা গরু এবং খাসি, জি, এটা কিন্তু আমাদের চট্টগ্রামে যারা আছে তারা সবার খুব প্রিয় হচ্ছে খাবার, তাই না? জি, জি, গরুর মাংস বিশেষ করে। জি শ্রোতা বন্ধু, এখন গরুর মাংস খাওয়ার পরে আমি যদি একটা লেবু, পুরো একটা লেবুকে যদি 1 গ্লাস পানিতে যদি কষিয়ে ওই পানিটা খেয়ে ফেলি গরু খাওয়ার পরে, জি, হ্যাঁ, হয়তো 5 মিনিট পর আমি খেলাম, এই ক্ষেত্রে এই লেবু কি মানে কোলেস্ট্রল বা চর্বি কাটানোর কোনো ভূমিকা রাখবে? ধন্যবাদ শ্রোতা বন্ধু আপনার প্রশ্নের জন্য। না, আমি বলি গরুর মাংস আর হলো যে ছাগলের মাংস, এগুলো প্রবলেম তো এই যে চর্বির সাথে না, এটা হলো ফাইবার গুলার, এখানে ফাইবারের ফ্যাক্টর। হ্যাঁ, তো এর সাথে লেবু খেলে তো ওটা কাটার সম্ভাবনা কম। ওভারঅল যে ফ্যাট সেটা অনেক সময় বলে যে লেবু খেলে কমে, কিন্তু তার ওগুলারও সাইন্টিফিক কিন্তু ব্যাখ্যা নাই আর কি। এটা আসলে ওকেশনালি হতে পারে স্যার। ইউএসএতে যেটা করে ওরা এই ধরনের একটা বুদ্ধি বের করছে, সেটা হচ্ছে ইজিটিমেপ একটা ওষুধ আছে যেটা ইন্টেস্টাইনাল কোলেস্টেরল অ্যাবজর্পশন কমায়। ওরা এরকম ফ্যাট খেয়ে একটা ইজিটিমেপ খেয়ে নেয়, ইজিটা অনেকে এরকম। বাংলাদেশেও মাঝখানে ছিল ওই যে একটা ড্রাগ ছিল যে আপনি হেভি মিল যখন খাবেন তখন তার আধা ঘন্টা আগে এটা একটা খেয়ে নিলে হতো,
কিন্তু ওগুলো সাইড ইফেক্ট অনেক বেশি সাইড ইফেক্ট। অনেকের ডায়রিয়া শুরু হয়, ক্রনিক ডায়রিয়া শুরু হয়, আর কোলন রিলেটেড অনেকগুলো প্রবলেম তৈরি হয়। এই কারণে ড্রাগটা কিন্তু বাংলাদেশে পরে ব্যান করে দিচ্ছে, এবং ভালো কোম্পানির ড্রাগ ছিল এই ড্রাগটা। এটা আসলে স্যার ওকেশনালি হয়তো ট্রাই করা যেতে পারে, কিন্তু আমাদের দেশে দেখা যাবে এটা ইয়েস, আপনি পুরো সপ্তাহে 100 গ্রাম খেতে পারবেন এক সপ্তাহে। এটা তো কোনোভাবেই এক বেলা মেজবান খেলে দেখা যাচ্ছে এক বেলাতেই 250 গ্রাম রোগী কমে যাবে আপনার। এটা বলুন না লাইভে এসে। না স্যার, গরু ব্যান করা যায়, মানে গরুর মাংস খাওয়া কোনোভাবেই ব্যান সম্ভব না। সায়েন্টিফিক্যালি এক সপ্তাহে 100 গ্রাম খেতে পারবো, আমরা এক বেলাতেই 250 গ্রাম খেয়ে ফেলি মেজবানে। এটা আমিও খাই, যে আমরা দেখতে দেখতে আসলে অনেকটুকু শেষে আসছি। স্যারের কাছে একটা প্রশ্ন ছিল, আসলে মাইগ্রেনের সাথে স্ট্রোকের কোনো যদি সম্পর্ক আছে কিনা এই ব্যাপারে যদি একটু বলতেন। মাইগ্রেনের সাথে সম্পর্ক আছে। ইয়াং স্ট্রোকের একটা কারণ হচ্ছে মাইগ্রেন তো অনেক ক্ষেত্রে জেনেটিক ডিসঅর্ডার এবং এটা রক্তনালী রিলেটেড ডিসঅর্ডার। এখন দেখা যাচ্ছে যে মাইগ্রেন ফ্রিকুয়েন্টলি মাইগ্রেন যেটা ট্রিট করা হচ্ছে না ঠিক মতো করে, তবে রেজিস্ট্যান্ট মাইগ্রেন কমপ্লিকেটেড মাইগ্রেন হয়ে নিউরালজিক প্রেজেন্টেশন হয়ে স্ট্রোক লাইক প্রেজেন্টেশন দিয়ে করতে পারে। খুব ভালো প্রশ্ন, কঠিন প্রশ্ন। স্ট্রোকের মাইগ্রেনের একটা টাইপই আছে হেমিপ্লেজিক মাইগ্রেন, মানে সে আপনার কাছে আসবেই হেমিপ্লেজিয়া নিয়ে। এটা কি স্যার যারা ইয়াং এজ যেটা বলছি কম বয়সের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য? না, এই মাইগ্রেন তো 40-এর পরে আস্তে আস্তে এমনিতেই কমে যায়, মাইগ্রেন তো হয় ইয়াং এজে। কারণ ইয়াং এজেও কিন্তু আমরা স্ট্রোকের রোগী, ইয়াং এজে স্ট্রোকের রোগী তো অনেক, এখন ইয়াং এজে স্ট্রোকের রোগীর পরিমাণ বাড়তেছে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড বাড়তেছে, শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ড ওয়াইডে বাড়তেছে অনেকগুলো কারণে। এই যে আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মোবাইলের ইউজ, তারপর এই যে রেডিয়েশনের, যেটা স্যার একটু করে বলে আবার শেষ করেন নাই, মোবাইলের ইউজটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা। এটা স্ট্যাটিস্টিক্স এখনো সাপোর্ট করে না, কিন্তু সবাই ধারণা করতেছে এটার একটা ফ্যাক্টর এখানে কাজ করে। মোবাইল, স্ট্রেস, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এখন প্রচুর স্ট্রেস। স্যার ধন্যবাদ। স্যারের কাছে আসছিলাম প্রতিরোধে, আমরা যেহেতু বলছি সচেতনতা এবং প্রতিরোধে করণীয়, আসলে স্যার প্রতিরোধের জন্য করণীয় এ ব্যাপারে যদি আপনি একটু আমাদের বলতেন। আমি একটু কিছুগুলো হোপফুল কিছু কথা বলি। সেটা হচ্ছে আমার এক কলিগ আমার সাথেই কাজ করতেন, উনি গল্প করতেছিলাম, ওই সময় উনি ল্যাপটপটা খুললো, আইফোনে একটা ফোন আসলো, বললো যে নাজিম একটা থ্রম্বোলাইসিস করে দিলাম। কোথায়? অক্সফোর্ড। সো এটা পসিবল। আমাদের ফ্রেন্ড যারা ইউকে ইউএসএ আছে, ওরা মিশন থ্রম্বেক্টমি, মিশন থ্রম্বোলাইসিস নিয়ে বসে আছে বাংলাদেশকে হেল্প করার জন্য। এখন এটা বাংলাদেশ কিভাবে নিবে? আমাদের ডক্টরদের মধ্যে লিডারশিপটা খুব দরকার। যেমন আমাদের বদরুদ্দোজা স্যার ছিল, নূর ইসলাম স্যার ছিল, এরা শুধু ভালো স্টুডেন্ট ছিল না, ওরা লিডার ছিল। আর আমরা যারা পিজি থেকে বিএমইউ থেকে পাশ করে আসছি, ওরা শুধুমাত্র নিউরোলজিস্ট, নিউরোসার্জন হলে হবে না, দে হ্যাভ টু বি লিডার। এবং ইসমাইল ভাই এই কথাটা একটু করে বলেছেন, নিশ্চয়ই সরকার এটা এগিয়ে আসবে আর কি। স্যার আসলে দুজনের কাছে একটু শেষ যদি 1 মিনিট করে একটু আমাদেরকে বলতেন যে স্যার স্ট্রোকের ব্যাপারে আসলে মানুষকে যে সচেতন হতে হবে, কারণ দেখা যায় অনেকে আসলে ব্যাপারটা বুঝতে পারেন এবং অনেকে আসলে প্রথমে ভাগি করতে পারেন যে স্ট্রোকটা কি ব্রেনে হয় না হার্ট হয়। তো একটু যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু যদি সংক্ষেপে। স্ট্রোক মানেই হলো ব্রেনের স্ট্রোক, ঠিক আছে? আমরা অনেক সময় বলে হার্ট স্ট্রোক করছে, অনেক সময় বলে যে ব্রেন স্ট্রোক করছে, বা ব্রেন স্ট্রোক ঠিক আছে, অনেক সময় হার্ট স্ট্রোকটা বেশি বলে, বা স্ট্রোক বলতে অনেকেই বলে যে হার্টের ডিজিজ। আমরা হার্ট অ্যাটাক বলি বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি, যেটা হার্টের যেটা, আর স্ট্রোক মানে ব্রেনের ডিজিজটা। আর বাংলাদেশে প্রতি বছর 3 লক্ষ মানুষ কিন্তু স্ট্রোকে আক্রান্ত হয় প্রতি বছর বাংলাদেশে। এই 3 লক্ষ মানুষকে আমরা কিভাবে অ্যাকোমোডেট করব বা ওদেরকে কিভাবে চিকিৎসা দিব, সেই চিকিৎসাটা কি শুধু নিউরোসায়েন্স কেন্দ্রিক হবে বা ঢাকা মেডিকেল কেন্দ্রিক হবে? তাহলে আমাদের একটা টেকনাফ থেকে রোগী ঢাকা মেডিকেলে বা নিউরোসায়েন্সে কিভাবে যাবে, পঞ্চগড় থেকে সে কিভাবে আসবে? তাহলে তার বিভাগীয় পর্যায়ে অ্যাটলিস্ট আমাদের এখন প্রত্যেকটা বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে নিউরোসার্জারি, নিউরোলজি, নিউরো রেডিওলজি এগুলোর ভালো ম্যান পাওয়ার এখন আছে। তো স্ট্রোকের জন্য আমি তো আগেও বলেছি সরকারকে সহযোগিতা করতে হবে এবং এটা নিয়ে আলাদা ডিপার্টমেন্ট, আলাদা কার্যক্রম এগুলো করতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমরা যে কথাগুলো বলছি যে ডায়াবেটিস, প্রেসার, কোলেস্ট্রল, এগুলা কি শুধু স্ট্রোক করে? ওগুলোর কারণে হার্ট অ্যাটাক হচ্ছে না, ওগুলোর কারণে অন্যান্য কোমরবিড ডিজিজগুলো হচ্ছে না? তাহলে এগুলা অবশ্যই
একটা মানুষকে সুস্থ থাকতে হলে কখন স্ট্রোক হবে সেটা বসে না থেকে, যার ডায়াবেটিস আছে তাকে রেগুলার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, যার প্রেশার আছে তাকে প্রেশার কন্ট্রোল করতে হবে, যার কোলেস্ট্রল আছে কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে, যার ওভারওয়েট তাকে ওয়েট কমাতে হবে। এই 4টা জিনিসের বিকল্প কিছু নাই। আর স্মোকিং তো আমরা অনেক দিন ধরে স্মোকিং, অ্যালকোহল এগুলাকে ইনহিবিট করতেছি, রাষ্ট্রীয়ভাবে করতেছে, আমরা নিজেরাও ডাক্তাররাও করতেছে। তো এই কয়েকটা বিষয়কে মাথায় রাখতে হবে। স্ট্রোক আল্লাহ না করে স্ট্রোক হয়ে গেলে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে আসতে হবে, এই হলো মূল মেসেজ। ধন্যবাদ স্যার। স্যার আপনি যদি একটা মিনিট আমাদের একটু বলতেন, একটু মেসেজটা যদি দিতেন আমাদের শ্রোতা বন্ধু। না, যে ইসমাইল ভাই তো দাড়ি পাকছে আর আমার চুলও দাড়ি দুইটাই পাকছে। এখন জেন জি এর যুগ, ওরা এরকম, ওরা ওদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে ফেলবে। বাংলাদেশে ওরা মডার্ন সিটির ডেফিনেশন হচ্ছে একটা স্ট্রোক ইউনিট লাগবে আর একটা অ্যাক্টিভ সিসিইউ লাগবে। চিটং সিটিতে জেনজিদের উচিত এগুলা করে ফেলা, ঠিক আছে, এবং ওরা করবে, এবং করার জন্য আমাদের সাথে যদি সাহায্য চায় আমরা আইডিয়া দিতে পারবো, আর ওরা হচ্ছে বারুদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নাজিমউদ্দিন স্যার এবং ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন স্যারকে আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়ে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং একটা চমৎকার অনুষ্ঠান আমাদের শ্রোতাদের উপহার দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পড়েছি। যারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন এবং সেই সাথে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। এতক্ষণ প্রচারিত হলো স্বাস্থ্য ও সমসাময়িক বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান দুরালাপন। গ্রন্থের উপস্থাপনা ডাক্তার মাইশা ইসলাম, তত্ত্বাবধানে গুল শাহানা, প্রযোজনা জ্যোতির্ময় গুলদার।